রাত প্রায় 12:30। গায়ে সামান্য এক ঢিলাঢালা টি-শার্ট জড়িয়ে ছাদে দাঁড়িয়ে অগ্নি আকাশের তারা গুনছে, নতুবা সেই তারাদের মাঝেই কারো মুখশ্রী খুঁজে বেড়াচ্ছে। ঠিক বোঝা যাচ্ছে না। অগ্নি অপলক চেয়ে আছে, দীর্ঘ সময় বাদে দুয়েকবার পলক ফেলছে তো আবারও ডুব দিচ্ছে নিজ ভাবনাতে। রুশো ছাদে এলো সাথে করে ভাইয়ের হুডি নিয়ে। অগ্নিকে এভাবে আনমনেই তারা গুনতে দেখে খানিকটা অবাক হল। ভাইয়ের যে প্রেম নামক নাছোড়বান্দা এক রোগ হয়েছে তা জানলেও তার প্রভাব সম্পর্কে ততটা বিজ্ঞ ছিল না রুশো। প্রেম যে প্রেমিকের মনে অজানা সব ভাবনার পাশাপাশি গায়ের চামড়াও গন্ডারের মতো করে দিতে পারে তা আজ প্রথম দেখছে সে। রুশো তীক্ষ্ণ চোখে ভাইয়ের শরীর পর্যবেক্ষণ করতে শুরু করল। না আছে কাঁপুনি আর না আছে শীতে কাতর হবার ভাব। গায়ের লোমগুলো দাঁড়িয়ে আছে যদিও, তবু তাতে হেলদোল নেই অগ্নির। রুশো ঠোঁট উল্টে ফিসফিস করে বলল, ये कैसा लव है रे बाबा, जो इंसान के चामड़े को गांडर की चामड़े से बादल देता है। রুশো চোখমুখ কুঁচকে কথাটা বলে ফের হাঁটা ধরল। ভাইয়ের পাশাপাশি গিয়ে দাঁড়িয়ে দৃষ্টি অগ্নির দৃষ্টির বরাবর নিক্ষেপ করল। মৃদুস্বরে বলল, আকাশ ভরা তারা, ধলা ইন্দুরের গোয়া মারা সারা। দৃষ্টি স্থির রেখেই অস্ফুটস্বরে রুশোর বলা কথাটার সুর ধরল অগ্নি। রুশো হতবাক হয়ে কপাল চাপড়াল। হতাশ হয়ে হুডিটা অগ্নির কাঁধে রেখে বলল, মাথাটা যে গেছে তা তো ভালোই বুঝেছিলাম, কিন্তু তাই বলে চামড়াও যে গন্ডারের মতো হয়ে যাবে তা তো বুঝিনি। অগ্নি অলস ভঙ্গিমায় হুডিটা গায়ে জোড়াল। রুশোর থুতনিতে পরপর দুবার হালকাভাবে টাপ করে বলল, চামড়া গন্ডারের হয়নি রে পাগলা, ব্যাস আলসেমির খেলায় হুডিটা পরা হয়নি। কোনোদিন যে পটি করতে করতে টয়লেটেই ফ্রিজ হয়ে যাবা সেই চিন্তাই করছি। ভাবুক ভঙ্গিমায় কথাটা বলল রুশো এবং প্রায় সাথে সাথেই অগ্নির বরফের মতো ঠান্ডা শক্ত হাতের কিল খেল। অগ্নি বিরক্ত গলায় বলল, ধুরো ব্যাডা, খালি নোংরা নোংরা কথাবার্তা, যা ভাগ এখান থেকে। রুশো গেল না, বরং ভাইয়ের আরও কাছে এসে গা ঘেঁষে দাঁড়াল। দুষ্টু হেসে জিজ্ঞেস করল, আচ্ছা ব্রো, তুমি তো কলিজা কাটা ডাক্তার রে, নিজের কলিজাটা দিয়েই দিলা। তা এই অদৃশ্য কলিজা দেওয়া নেওয়ার অনুভূতিটা কেমন একটু বলবে? অগ্নি দুচোখ বুজে ডান হাতটা বুকের বাম পাশে রাখল। লম্বা একটা দম টেনে বলতে লাগল, প্রেমের অনুভূতি তুই এখনই বুঝবি না রে পাগলা। এই অনুভূতি অন্যরকম, এই অনুভূতিতে পিষ্ট মানুষগুলো অনেকটা হাওয়ায় ভেসে বেড়ায়। এই যেমন আমাকে ধর, আজকাল এই দুনিয়া থেকে যে কোনো দুনিয়ার ভাবনার চলে যাই, তার কোনো হুঁশই থাকে না। প্রমাণ লাগবে? তাহলে ওই আকাশের ওদিকটায় দেখ, একদম নিত্যর মুখের গর্ণের মতোই তারাগুলো সেজেছে। অগ্নির দেখিয়ে দেওয়া স্থান বরাবর তাকিয়েও ফলাফল শূন্য পেল রুশো। আর একটু উঁচু হয়ে হবু ভাবির চেহারাখানা খুঁজতে খুঁজতেই প্রশ্ন ছুড়ল, কোথায় ব্রো? আমি তো দেখতে পারছি না। অগ্নি হাসল, নরম গলায় বলল, পারার কথাও না। আমি যেহেতু নিত্যকে ভালোবাসি সেহেতু সব জায়গাতেই ওকে খুঁজে চলি। জানি না কেন, না চাইলেও ওর মুখটাই বারবার ভেসে উঠে সামনে। রুশো ফুস করে শ্বাস ফেলল। বিপরীতে বলল না আর কিছু। ভাইকে নিজের হালে ছেড়ে দিয়ে ঠোঁট বাঁকাল। 2-1 মিনিট পর রুশোর ফোন প্রকাণ্ড শব্দে বেজে উঠল। এখানকারই এক ফ্রেন্ড কল করছে।
রুশো কল রিসিভ করে কানে ধরল। ওপাশ থেকে উচ্ছ্বাসিত গলায় ভেসে এলো, দোস্ত, হোয়াটসঅ্যাপ? আরে রাখো তোর আপসাপ, এত রাতে কল দিছস ক্যা? সরি রে, আসলে দিনে কল করতে চাইছিলাম বাট সময় পাইনি। গার্লফ্রেন্ডরে নিয়ে একটু প্যারা খাইতে হচ্ছে রে, বুঝিসই তো। রুশো একরাশ বিরক্তি নিয়ে বলল, তুই আর তোর গার্লফ্রেন্ড হালায় লাইফে করলি কি? শুধু খাওয়া দাওয়া আর গার্লফ্রেন্ডের পেছনে ঘুরে বেড়ানো। হুরু ব্যাটা, এটা একটা লাইফ? আরে চেতস ক্যা? শান্ত হ, আমারে পড়ে বকিস। আগে তোর ভাইয়ের খবর বল। ভাইয়ের খবর মানে? ও মা, এমন ভাবটা নিতাছস যেন কিছু জানোস না। তোর ওই অগ্নি ভাই যে সাদমান শাহরিয়ার নিবিড়ের পেছনে দিয়ে টেম্পু চালাচ্ছে তা কয়দিন লুকায় রাখবি? রুশো যেন সাত আসমান থেকে হুমড়ি খেয়ে পড়ল। চরম আশ্চর্য নিয়ে বলল, নিবিড় ব্রোর পেছনে দিয়ে টেম্পু চালাচ্ছে মানে? ওই কি বলস এগুলা? তা নয়তো কি? আজকেই দেখলাম সাদমান শাহরিয়ার নিবিড়ের বোনের সাথে তোর ভাই পার্কে। ভাইরে ভাই, কি সিন! আমি যদিও নোটিস করছিলাম কিন্তু ওদের প্রাইভেট টাইমে বেগরা দিতে চাইনি। রুশো দ্বিতীয়বারের মতো অবাক হল, তাও পূর্বের তুলনায় শতগুণ তীব্রভাবে। জনি, তুই কি ঠিক দেখছস? আর সাদমান শাহরিয়ার নিবিড়ের বোনটা আসলে কে? আচ্ছা আচ্ছা, এইবার বুঝলাম। তুই বোধহয় সানজানারে চিনস না। সাদমান শাহরিয়ার নিবিড়ের বোন সানজানা। পুরো নাম মেইবি সানজানা সাবরিন নিত্য। রুশোর হাত থেকে আচমকাই ফোনটা পড়ে যেতে ধরল। কোনো রকমে ফোনটা পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে নিল সে। ফোনের লাইন কেটে ধপ করে দোলনায় বসে পড়ল। না, জনি যা বলছে তা সত্যি নয়। ও মিথ্যা বলছে। রুশো অবিশ্বাস করতে চাইলেও বিবেক প্রশ্ন করল, কিন্তু মিথ্যে বলে জনির কি লাভ? সে কেন অগ্নিকে নিয়ে মিথ্যে বলবে? রুশোর দ্বিধায় নিপাতিত হয়ে ইউটিউবে ঢুকল। সাদমান শাহরিয়ার নিবিড়ের বায়োগ্রাফি সম্পর্কে ছাড়া ভিডিওগুলো ঘেঁটে দেখতে লাগল। তাতে নিবিড়ের লাইফস্টাইল সম্পর্কে সত্যের পাশাপাশি হাবিজাবি সব তথ্য দেখে মেজাজটা চটে গেলেও তার বোনকে আবিষ্কার করার জন্য একের পর এক ভিডিও দেখতেই থাকল। 3টে ভিডিওর পর চতুর্থ ভিডিওতে রুশোর দৃষ্টি স্থির হল। ক্যাপশনে লেখা নিজের বোনের বিষয়ে জিজ্ঞেস করার যা বললেন সাদমান, রুশো বেছে বেছে সেই ভিডিওটাই ঘেঁটে দেখতে শুরু করল। ভিডিওটা 2 বছর পূর্বের, সম্ভবত কোনো চ্যানেলে ইন্টারভিউ নিয়ে ডাকা হয়েছিল নিবিড়কে। সেখানে তাকে হোস্ট জিজ্ঞেস করে, মিস্টার সাদমান, আপনারা তো 2 ভাই বোন। সানজানা কি বড় নাকি আপনি বড়? আর তিনি বর্তমানে কি করছেন? নিবিড় খানিকটা দ্বিধাভরা গলাতেই জবাব দেয়, বোন ছোট, মেডিকেলে স্টাডি করছে। বেশ, কিন্তু আমার প্রশ্ন, আপনার বোনকে কখনো আপনার কনসার্টে কিংবা আপনার সাথে রাস্তাঘাটেও বিশেষ দেখা যায় না। এর কারণ কি? অ্যাকচুয়ালি, বোনের এসব প্রেস মিডিয়ার পছন্দ নয়। আমার নেম ফেম এসবের ভিত্তিতে ওকে কেউ জাজ করুক এমনটা চায় না ও। শি ওয়ান্টস টু লিড আ সিম্পল লাইফ। দ্যাটস হোয়াই আমার সাথে খুব কমই বাহিরে বের হয় ও। এরপর হোস্ট স্ক্রিনে একটা ছবি ফুটিয়ে তোলেন। ছবিটা বেশ পুরনো, নিবিড় তখন এতটা সাফল্য অর্জন করেনি।
কোনো এক শপিং মলের পাশে দাঁড়িয়ে এবং তার পাশে দাঁড়ানো একটি ফুটফুটে মেয়ে। ছবিটা পুরনো হলেও নিত্যকে চিনতে রুশোর 2 সেকেন্ড সময়ও লাগল না। হোস্ট সেই ছবিটা নিবিড়কে দেখিয়ে জিজ্ঞেস করেন। ছবিটা একজন রিপোর্টার 1 বছর আগে মলের বাইরের ভিড় দেখানোর জন্য তুলেছিল। তবে তার ব্যাকগ্রাউন্ডে যে আপনি থাকবেন তা খেয়াল করেনি। আচ্ছা, আপনার সাথে যেই মেয়েটিকে দেখা যাচ্ছে তিনি কি আপনার বোন? নিবিড় কয়েক সেকেন্ড গম্ভীর চোখে চেয়ে থাকে ছবিটার দিকে। তারপর হেসে বলে, হ্যাঁ, ওটাই আমার বোন। রুশোর হাত পা কাঁপতে শুরু করল এবার। ঠান্ডায় নয়, আতঙ্কে। এক পা করে অগ্নির পাশাপাশি গিয়ে দাঁড়াল সে। মৃদু গলায় ডাকল, ব্রো। অগ্নি পলক ফেলে তাকাল। কপালে ভাঁজ প্রকট করে জিজ্ঞেস করল, কিরে, ভেতরে যাস নাই এখনো? রুশো ভাবলেশহীন জবাব দিল, ব্রো। নিবিড় ব্রোর বোনের এই ছবিটা দেখো তো, চিনতে পারো কিনা? অগ্নি ভ্রু কুঁচকে তাকাল। বিরক্ত গলায় বলল, ধুরো, ওর বোনরে দেখে কি করমু? পারলে ওরে দেখা। রুশো উত্তর না দিয়ে ফোনটা অগ্নির হাতে ধরিয়ে দিল। যাওয়ার আগে বলে গেল, যা করবে ভেবে চিন্তে করো ব্রো। আমি আসছি। রাত পেরুতে পেরুতে ভোরের আলো ফুটতে শুরু করেছে, অথচ চোখে ঘুম নেই নিত্যর। সারা রাত এপাশোপাশ করে কাটিয়েছে সে। এই নিয়ে কম করে হলেও 200 বার অগ্নির নম্বরে ডায়াল করেছে এবং প্রতিবারই গায়ে আগুন জ্বালিয়ে দেওয়া একই লাইন শুনে শুনে মুখস্থ করে ফেলেছে। দ্য নাম্বার ইউ ডায়াল ইজ বিজি নাও, প্লিজ ট্রাই আফটার সাম টাইম। নিত্য ভেবে পায় না অগ্নির এমন বেখেয়ালিপনার কারণ। মেডিকেলের হোমওয়ার্কগুলো সারতে সারতে 1টা বেজে গিয়েছিল নিত্যর। অগ্নি বেশ হেসেই বলেছিল, টেক ইউর টাইম নিত্য, আমি আছি, পড়া শেষ হলে ছোট্ট করে একটা টেক্সট দিও। নিত্য পড়া শেষে অগ্নির কথা মতো টেক্সট দিয়েছিল। প্রত্যুত্তরে কোনো বার্তা না আসায় ভেবেছিল অগ্নি হয়তো ঘুমিয়ে পড়েছে। তবু একবার কল করে বাজিয়ে দেখে সে। 1 বার, 2 বার, তারপর যতবারই কল করে ততবারই ব্যস্ত দেখায় নম্বর। কারো সাথে কথা বললে টানা 5 ঘন্টা নিশ্চয় ব্যস্ত দেখানোর কথা নয়। তবে কি অগ্নি কোনোভাবে নিত্যর নম্বর ব্ল্যাকলিস্টে উঠিয়েছে? কিন্তু কেন? অগ্নি এমনটা কেন করতে যাবে? তবে কি ভুল করে হাতের টাচ লেগে নম্বর ব্লক হয়ে গেছে? তাই হবে হয়তো। নয়তো নিত্যর নম্বর অগ্নি ব্লক করত না কোনো কালেই। নিত্য মনে মনে স্থির করল, আজ গোটা রাজশাহী শহর তন্নতন্ন করে খুঁজতে হলেও অগ্নির বাড়িতে পৌঁছবে সে। স্টুডিওতে কর্মরত কারো না কারো কাছে ওর ঠিকানা নিশ্চয় থাকবে। সেখান থেকেই ম্যানেজ করে একদম বাসায় চলে যাবে। তারপর অগ্নিকে এমনভাবে চমকে দেবে যেন পরবর্তীতে ফোনের ভুলভাল অপশনে টাচ না লেগে যায়। সকাল সকাল চোখ কচলাতে কচলাতে এসে দরজা খুলতেই বর্ষর এক ধাক্কা খেলাম আমি। তবে ধাক্কাটা মোটেই দুঃখে বেদনায় ভরা নয়, চরম উত্তেজনাময় এক ধাক্কা। ওপর পাশে থাকা ব্যক্তিটিও অবাক দৃষ্টিতে চেয়ে রইল আমার পানে। আনমনেই বলে উঠল, অনন্যা। নিত্য আপুর মতো আমিও অবাক কণ্ঠে বলে উঠলাম, নিত্য আপু তুমি? নিত্য আপু হাতের ছোট্ট কাগজটায় থাকা ঠিকানায় আরেকবার চোখ বুলাল। সঠিক ঠিকানাতেই পদার্পণ করেছে বুঝে ফের একরাশ বিস্ময় নিয়ে বলল, এটা তোমাদের বাড়ি?
আমি নিত্য আপুকে টেনে বাসায় ঢোকালাম। সোফায় বসাবার উদ্দেশ্যে নিয়ে যেতে যেতে বললাম, হয়েছে হয়েছে, আর নাটক করতে হবে না। আজ সকাল সকাল আমায় চমকে দিতেই ঠিকানা খুঁজে এসেছ, তাই না? এই এতদিন বাদে আমার কথা মনে পড়ল? নিত্য আপুর বিস্ময় কাটেনি এখনো। সোফায় বসে কোনোরকমে বলল, অনন্যা, কিছু মনে করো না। আমি আসলে অন্য একজনের সাথে দেখা করতে এসেছি, কিন্তু জানতাম না তোমরা একই ফ্ল্যাটে থাকো। উপরতলা কি ভাড়া দেওয়া আছে? ভাড়া দেওয়া হতে যাবে কেন? এটা আমাদেরই তো বাসা। তুমি কার খোঁজে এসেছ আপু? আবগ্নি। মিস্টার আয়ান জুবাইর অগ্নি। স্টুডিওর লোকেরা তো আমায় এই ঠিকানায় দিয়ে পাঠালেন। আমি কিছুক্ষণ ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে রইলাম। অতঃপর গালে হাত রেখে গভীর ভাবনার ভান করে বললাম, তাহলে তুমি আমার কাছে আসোনি, এসেছ আমার ভাইয়ার কাছে? নিত্য আপু ফ্যালফ্যাল করে তাকাল। অস্ফুট স্বরে বলল, তোমার ভাই? তার মানে তুমি অগ্নির বোন? তা নয়তো কি? তুমি বসো, আমি সবাইকে ডেকে দিচ্ছি। তোমাদের পরিচয় কিভাবে হলো সে খবর না হয় পরেই এসে জানলাম। নিত্য আপুকে বিপরীতে কিছু বলার সুযোগ না দিয়েই হাঁক ছেড়ে বসলাম আমি। আম্মু, আব্বু, রুশো ভাইয়া, ভাইউ, কোথায় তোমরা? এসে দেখো কে এসেছে। আমার ডাকে সর্বপ্রথম সাড়া দিলেন মা জননী। বাবা এখনো ঘুম থেকে ওঠেননি বিধায় নিশ্চুপই রইলেন। আম্মুর আগমনে বসা থেকে দাঁড়িয়ে পড়ল নিত্য আপু। নরম গলায় সালাম দিল, আসসালামু আলাইকুম আন্টি। আম্মু সালামের জবাব দিলেন। নিত্য আপুর আগাগোড়া পরখ করে নিয়ে প্রশ্ন ছুড়লেন, ওয়ালাইকুম আসসালাম। কিন্তু মা, তোমায় তো চিনলাম না। নিত্য আপুকে কষ্ট করে আর নিজের পরিচয়খানা দিতে হল না। হাত উঠিয়ে আমিই বলে উঠলাম, আম্মু ও নিত্য আপু, তোমার অতি প্রিয় বাবুইয়ের বোন। নিত্য আপুর কপালে ভাঁজ। বিস্ময় দমিয়ে রাখা কষ্টসাধ্য হওয়ায় জিজ্ঞেস করল, অনন্যা, সরি, বাট আমি আসলে কিছুই বুঝে উঠতে পারছি না। এই বাবুই কে? কে আবার? তোমার একমাত্র গুণধর ভাই। নিত্য আপুর বিস্ময় যেন এবার আকাশ ছুঁল। আম্মুর পরপর রুশো ভাইয়া নেমে এসেই নিত্য আপুকে দেখে বলে উঠল, ও মাই গড, ভাবি, তুমি? নিত্য আপু রুশো ভাইয়ার ডাকে চমকাল। বোকা বোকা মুখ করে বলল, রুশো ভাই, তুমিও এখানে? আমিও তো সেটাই ভাবছি ভাবি, তুমি এখানে? রুশো ভাইয়ার ভাবি ডাকটা প্রত্যেকের মনেই সন্দেহের সৃষ্টি করল। আমার কিউরিওসিটি বরাবরই সবার ঊর্ধ্বে হওয়ার জিজ্ঞেস করলাম, রুশো ভাইয়া, তুমিও কি নিত্য আপুকে আগে থেকে চেনো? আর ভাবি বলে সম্বোধন করছো কেন? রুশো ভাইয়া দাঁত দিয়ে জিহ্ব কেটে বসল তৎক্ষণাৎ। হেসে বলল, আজকাল ভাবির বয়সী কোনো মেয়েকে দেখলেই কেন যেন ভাবি শব্দটা স্লিপ কেটে বের হয়ে যায়। হে হে সরি। রুশোর ভাইয়ার দেওয়া উত্তর তেমন একটা পছন্দ হল না আমার। বিপরীতে আবারও প্রশ্ন ছুড়তে নিলাম, কিন্তু তবে মা জননী বাদ সাজলেন। আমায় থামিয়ে দিয়ে এগিয়ে এলেন। নিত্য আপুর মাথায় হাত রেখে বললেন, মাশাআল্লাহ,
ভীষণ মিষ্টি মেয়ে তো তুমি। আমার বাবুইয়ের যে এত সুন্দর একটা বোন আছে আগে জানতাম না। নিত্য আপু মিষ্টি করে হাসল। মা জননী এবার আমাদের উদ্দেশ্যে বললেন, এই তোরা কি শুরু করেছিস বলতো? মেয়েটা আমাদের বাসায় এসেছে, কোথায় আপ্যায়ন করবি তা না, নিজেদের মাঝে কথা কাটাকাটি করছিস? চুপ করে থাক। আর মা নিত্য, তুমি বসো, আমি তোমার জন্য আজকে স্পেশাল ব্রেকফাস্ট বানাবো। নিশ্চয় এত সকালে কিছু খেয়ে আসনি। নিত্য আপু সম্মতিসূচক হালকা মাথা নাড়াল। নিচু গলায় বলল, জি আন্টি, আসলে ভাইয়াকে না বলেই ক্লাসের বাহানায় বেরিয়ে গেছি। এসেছ, বেশ করেছ। নিবিড় তো তোমায় নিয়েই আসে না। না জানি তুমি নিজে থেকে না এলে আদৌ নিয়ে আসতো কিনা। নিত্য আপু আবারও একগাল হেসে সম্মান জানাল। মা কিচেনের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রায় সাথে সাথেই রুশো ভাইয়াকে চেপে ধরলাম আমি। অনেকটা গোয়েন্দা গোয়েন্দা ভাব নিয়ে জিজ্ঞেস করলাম, ব্যাপার কি রুশো ভাইয়া? বাই এনি চান্স নিত্য আপুই সেই মেয়ে নয়তো যার কথা বলতে গিয়ে অগ্নি ভাইয়ার ধোলাই খেতে প্রতিবার? রুশো ভাইয়া ঠোঁট উল্টে মাথা ঝাঁকাল। মিনমিন করে বলল, কিন্তু অনেক বড় একটা প্রবলেম হয়ে গেছে রে ছুটকি। ভাবি নিজের পরিচয় এতদিন গোপন করে রেখেছিল, আর কাল রাতেই আমি ভাবির এই পরিচয় সম্পর্কে জেনেছি। আর আর কি? ভয়ার্ত গলায় জিজ্ঞেস করলাম আমি। এরপর ব্রো কি করেছে আমি জানি না, তবে যা বুঝেছি তাতে এটা শিওর, ভাবি ব্রোর বেস্ট ফ্রেন্ডের বোন হওয়ার কারণে তাদের রিলেশনশিপের মাঝে ছোটখাটো একটা ঝড় আসবেই। আমি নিত্য আপুর চুপসে যাওয়া মুখ আর রুশো ভাইয়ের আতঙ্কে ভরা চোখ দুটোই পরখ করে নিলাম। আগামী ভবিষ্যতের কথা স্মরণ করতেই শুকনো ঢোক গিললাম। মাথায় হাত রেখে অস্ফুট স্বরে উচ্চারণ করলাম, সর্বনাশ। বারান্দার রেলিং চেপে বুকে চাপা কষ্টগুলোকে ঢেকে রাখায় প্রতিযোগিতা চলছে হঠাৎ। অগ্নি সেই প্রতিযোগিতায় ভাগ নেওয়া একমাত্র সদস্য বটে, তবু সে অনড়। নিজের অনুভূতির সাথে এক নিষ্ঠুরতম প্রতিযোগিতায় নেমেছে সে। মন বলছে মস্তিষ্কের কথা শুনিস না রে পাগলা। কিন্তু মস্তিষ্ক, সে তো একনাগারে বলেই চলেছে, দুদিনের প্রেমের জন্য এতদিনের বন্ধুত্ব হারাবি? আর নিবিড় জানলে আদৌ প্রেমিকাকে পাবি তো? না, পাবি না। তোর একুলো যাবে ওকুলো যাবে, দিন শেষে শূন্য হাতেই ফিরতে হবে তোকে। অগ্নি দম আটকে মস্তিষ্ককেই পাল্টা প্রশ্ন করল, তবে কি ভালোবাসা ভুল? ভালোবাসা অপরাধ? নির্বোধ মস্তিষ্ক জবাব দেয় না, বরং মনি আগ বাড়িয়ে বলে, ভালোবাসা অপরাধ না রে হতভাগা, ভালোবাসার জন্য লড়াই না করে ভয় লেজ গুটিয়ে নেওয়া অপরাধ। তবে অগ্নি মনের কথা শুনেও না শোনার ভান করে থাকে। যে অগ্নি নিত্যর মুখপানে পলকহীন চেয়ে থাকত, আজ সে পলক ফেলেও নিত্যর পানে তাকায় না। নিত্যর চোখে আজও স্বচ্ছ জল জমাট বেঁধেছে, তবে সেদিন রাতের মতো সুখের নয়। এই জল এক বুক ভরা বেদনার নোনা জল। নিত্য সাহস করে এক ধাপ এগোল। অগ্নির অনর গলা ফের বাধা দিল, এগোবে না। যেখান থেকে এসেছ সেখানেই ফিরে যাও নিত্য, প্লিজ। কথাটা বলার শেষ মুহূর্তে অগ্নির গলা কেঁপে উঠেছিল। নিত্য তা স্পষ্ট রূপেই বুঝল, তাই সাহসের মাত্রা বাড়িয়ে আরো দুধাপ এগোল। নাছোড়বান্দা গলায় বলল,
না, আমি যাব না। আমার উদ্দেশ্য পূরণ না হওয়া অবধি এখান থেকে এক পাও পেছাব না। অগ্নি উল্টো দিকে মুখ রেখেই ফুস করে শ্বাস ফেলল। ভারী গলায় বলল, পাগলামো করো না নিত্য। ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যাও। আই জাস্ট কান্ট টেক দিস রিলেশনশিপ এনিমোর। সম্পর্ক যদি রাখতেই না পারবেন তবে ভালোবাসতে বাধ্য করেছিলেন কেন মিস্টার আয়ান জুবাইর অগ্নি? অগ্নি কয়েক মুহূর্তের জন্য নিশ্চুপ দাঁড়িয়ে রইল। তারপর নিত্যর দিকে ঘুরে দাঁড়াল, তবে চোখ তুলে তাকানোর সাহস করে উঠতে পারল না। নজর ঝুঁকিয়ে রেখেই বলল, তুমি যদি প্রথম সাক্ষাতেই নিজের এই পরিচয়টা দিয়ে দিতে তবে ভুলক্রমেও এই পথে এগোতাম না আমি। মন যদিও মস্তিষ্কের কথা শোনে না তবু দূরত্ব বজায় রাখতাম। তুমি অনেক দেরি করে ফেলেছ নিত্য। আর দেরি তুমিই বা করলে কোথায়? দেরি তো করলাম আমি। কাল রুশো না জানালে হয়তো আমি তোমার পরিচয় জানতামই না। আরও কিছুদিন অন্ধকারে থেকে প্রহর কাটাতাম। আর তারপর হঠাৎ যেদিন তুমি এই পরিচয়টা আমায় খোলাসা করে বলতে তখন ঠিক কি হতো? তুমি বা আমি কারো পক্ষেই বিচ্ছেদের সেই তিক্ত স্বাদটা গ্রহণ করা সম্ভব হতো না, আর না সম্ভব হতো এক হওয়া। তাও ভালো, সম্পর্কের এক সপ্তাহের মাঝেই সত্যটা জেনে ফেলেছি। আশা রাখা যায় তুমি নিজেকে সামলে নিতে পারবে। তুমি একজন ম্যাচিওর মেয়ে নিত্য, আবেগে পৃথিবী চলে না। বাস্তবতা মেনে নিতে হবে তোমায়। নিত্যর দুচোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বা হাতের উল্টোপিঠ দিয়ে সেই অশ্রু মুছে আবারও দুধাপ এগোল সে। তারপর হঠাৎ করেই অগ্নিকে শক্ত জড়িয়ে ধরল। অগ্নির উষ্ণ বুকে মুখ গুজে কম্পিত গলায় বলল, কিচ্ছু দেরি হয়নি। আপনি অযথাই বেশি বেশি ভাবছেন। দেখুন, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারলেও সুখে থাকতে পারব না। আমি ভাইয়াকে বলবো, ভাইয়া ঠিক আমাকে আপনাকে বুঝবে, বিশ্বাস করুন। অগ্নির বুকে তখন উথাল পাথাল বিবর্তন। নিত্যকে বুকে জড়িয়ে রাখার তীব্র আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে চলতে হচ্ছে তাকে। অগ্নি দুচোখ বুজে দাঁতে দাঁত চেপে ধরল। নিত্যর দুবাহু চেপে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, খবরদার নিবিড়কে এই বিষয়ে কিচ্ছু বলবে না তুমি। তোমায় নিয়ে ওর কত স্বপ্ন আছে জানো? নিজের বোন মানে নিজের কলিজার একটা টুকরো। সেই কলিজার টুকরোকে যার তার হাতে কেউই তুলে দিতে চাইবে না। হ্যাঁ, তোমার মুখের দিকে তাকিয়ে হয়তো নিবিড় মেনে নেবে, কিন্তু মন থেকে মানতে পারবে না। নিবিড় বলেছিল, অনেক বড় বড় ঘর থেকে ওর বোনের জন্য বিয়ের প্রপোজাল আসে। কিন্তু এতগুলো প্রপোজালের মাঝেও নিবিড়ের কাউকেই পছন্দ হয়নি। কারণ ও নিজের বোনের জন্য বেস্টটা চায়। আর আমি কোনোকালেই তোমার জন্য বেস্ট চয়েজ হতে পারবো না। আই ডোন্ট ডিজার্ভ ইউ নিত্য। তুমি মানো বা নাই মানো এটাই সত্যি। আর প্লিজ, নিজের সময় বরবাদ করো না। ভুল করে ফেলেছ, বেশ। এখনো সময় আছে, ভুলটা শুধরে নাও। আমি এমন আহামরি কেউ নই, যার জন্য নিজের মূল্যবান চোখের জল ফেলতে হবে তোমায়। অগ্নির হাত দুটো নিত্যর চোখের জলগুলো মুছে দেবার জন্য নিষ্পিস করলেও সে নিজেকে সংযত রাখল। দীর্ঘশ্বাস গোপন করে কথাগুলো বলে চট করেই উল্টো দিকে মুখ ঘুরিয়ে নিল। হয়তো নিজের চোখে উকি দেওয়া হাহাকারে মাখা জলগুলো লুকোতে। কিন্তু নিত্য যে ফুরবল, সে তো নিজেকে সামলাতে পারছে না। বাচ্চাদের মতো অঝরে কেঁদেই যাচ্ছে মেয়েটা।
আড়াল থেকে অগ্নি ভাই আর নিত্য আপুর কথোপকথন শুনছিলাম আমি। রুশো ভাইয়া, অগ্নি ভাই যে নিত্য আপুকে নিজের ফ্রেন্ডের বোন জেনে এতটা কঠিন হয়ে যাবে তা কল্পনাও করা দেয়। রুশো ভাইয়ার ভাষ্যমতে অগ্নি ভাই নিত্য আপু বলতেই ছিল পাগল প্রায়। সেই আজ নিজেকে এতটা শক্ত করে ধরে রেখেছে। কিভাবে সম্ভব? না, এভাবে হয় না। হতে পারে এটা একটা কোইন্সিডেন্ট, কিন্তু দুটো মন, দুটো জীবন, দুটো মানুষের ব্যাপার জুড়ে আছে এতে। এভাবে সবকিছু ভেসে যেতে দেওয়া যায় না। আমি রুশো ভাইয়ার বা হাতটা চেপে ধরে অনুনয়ের সুরে বললাম, রুশো ভাইয়া, তুমি এদিকটা সামলাও। অগ্নি ভাইয়াকে আপাতত একা ছেড়ে দিয়ে নিত্য আপুকে বুঝিয়ে নিয়ে এসো। আপুকে এত চিন্তা করতে বারণ করো। সব ঠিক হয়ে যাবে। রুশো ভাইয়া বিস্ময়মাখা চোখ করে তাকালো। বিস্ময় কাটিয়ে প্রশ্নবিদ্ধ চোখে চেয়ে জিজ্ঞেস করল, তুই এতটা শিওর হচ্ছিস কিভাবে যে সব ঠিক হয়ে যাবে? এত কিছু বলার সময় নেই ভাইয়া, আমার একটু বাহিরে যেতে হবে। আসছি। এ কথা বলেই উল্টো দিকে ফিরে দ্রুত পায়ে হাঁটা ধরলাম আমি। রুশো ভাই মাঝপথেই উঁচু গলায় পিছু ডাকল, ছুটকি, কোথায় যাচ্ছিস? অ্যাটলিস্ট বলে তো যা। ভাইয়া তুমি চিন্তা করো না প্লিজ, আমি এসে সবকিছু বলবো তোমায়। উত্তর দিতে দিতেই অগ্নি ভাইয়ার ঘর ছেড়ে বের হলাম আমি। গায়ে জড়িয়ে রাখা ঢিলাঢালা টি শার্ট আর ট্রাউজার চেঞ্জ করে রেড কালারের একটা স্কার্ট পরে নিলাম। তার ওপর রেড কালারের জ্যাকেট। চুল আঁচড়ানোর সময়টুকুও বাড়তি খরচ না করে হাত দিয়ে জট ভাঙাতে ভাঙাতেই বাড়ি থেকে বের হলাম। উদ্দেশ্য অজানা, তবে রাহিত ভাইয়ের বড্ড প্রয়োজন এখন। ভাগ্যিস সুযোগ করে রাহিত ভাইয়ের নম্বরটা টুকে নিয়েছিলাম। একমাত্র রাহিত ভাইয়ের কাছেই নিবিড় ভাইয়ার সঠিক ঠিকানা জানতে পারা যায়। জমকালো এক অট্টালিকার সামনে পিঁপড়ের মতো অসহায় হয়ে দাঁড়িয়ে আমি। নির্ঘাত ভিআইপি কোনো ব্যক্তিরই আয়োজিত ইভেন্ট আজ। এত এত মানুষের সমাগম, বিল্ডিংকে ঘিরে করা ডেকোরেশন সবকিছুই মাথা ঘুরিয়ে দিচ্ছে আমার। ভেতরে ঢুকব কি ঢুকব না এই নিয়ে পড়েছি মহা চিন্তায়। রাহিত ভাইয়ার দেওয়া ডিরেকশন মোতাবেক নিবিড় ভাই এখানেই এসেছেন অতিথি হিসেবে। রাহিত ভাইয়ের কথা মতো যেহেতু এতটা পথ একলা একলা চলেই এসেছি, সেহেতু ভেতরে যাব কিভাবে এর উত্তরও রাহিত ভাইই দিবেন। এমনটা ভেবেই আবারও রাহিত ভাইয়ের নম্বরে ডায়াল করলাম আমি। একবারের পর দুবারের মাথায় কল রিসিভ হলো এবং প্রায় সাথে সাথেই রাহিত ভাইয়ের ব্যস্ত গলায় ভেসে আসতে লাগল, হ্যালো অনন্যা, তুমি চলে এসেছ? ভাইয়া আমি বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে। আপনি একটু কাইন্ডলি নিচে আসুন। আমার মনে হয় না যাকে তাকে ঢুকতে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ আমি আসছি, আর অনন্যা একটা ব্যাড নিউজ আছে। ব্যাড না গুড সেসব নিয়ে পরে ভাবা যাবে, আগে আপনি নিচে নামুন। এই তো চলে এসেছি। এ কথা বলেই ফোনের লাইন কাটল রাহিত ভাই। ততক্ষণে উপরের কোনো এক ফ্লোর থেকে নিচে নেমে এসেছে সে। আমায় দেখেই মুখে সৌজন্যের হাসি ফোটাল। এই তো অনন্যা, ভেতরে এসো। ইভেন্ট এখনো শুরু হয়নি। ভাই রুমে ফ্রেশ হতে ঢুকেছে। কিন্তু এত কি ইমার্জেন্সি কাজ পড়ল যে কয়েকটা ঘন্টা অপেক্ষা করতে পারলে না? কোনো সিরিয়াস কিছু? কপালে জমা বিন্দু বিন্দু ঘামগুলো মুছতে মুছতে জবাব দিলাম, সিরিয়াস না হলে কি আমি উনার কাছে আসি?
রাহিত ভাই ফিক করে হেসে ফেলল এবং মুহূর্তেই মুখভঙ্গি পরিবর্তন করে ভেতরে যেতে যেতে বলল, ভাইকে তোমার কথা বলার সুযোগ পাইনি। ইভেন্ট শুরু হলে আগামী 2 ঘন্টাতেও শেষ হবে না যতদূর সম্ভব। ভাই রুম থেকে বের হলে যা বলার বলো। আর একটা ব্যাড নিউজ আছে বললাম না? বিষয়টা কি কোনোভাবে আমার সাথে লিঙ্কড? না, সেরকম না। মানে যারা ম্যামও এই ইভেন্টের এসেছে শুনলাম। জরিনা খালার নাম এতদিন পর হঠাৎ উঠায় কয়েক মুহূর্তের জন্য থমকালাম আমি। খানিকক্ষণ পর আবারও পা চালিয়ে যেতে যেতে বললাম, অনেকদিন যাবৎ জরিনা খালাকে দেখা হয় না। আজ না হয় দেখেই নেই। আর উনি কি জানেন যারা এই ইভেন্টের একজন গেস্ট? না, জানেন না। আমি কিছুক্ষণ আগে জানলাম। আসলে যারা ম্যাম মেইনলি গেস্ট নন, উনার বাবাকে মিস্টার ফয়সাল ইনভাইট করেছেন। তাই সেই পক্ষ থেকেই যারা ম্যাম এসেছেন ইভেন্টে। বিনিময়ে মাথা ঝাঁকিয়ে ব্যাপারটা মাথায় নিয়েছি বোঝালাম আমি। সিঁড়ি ভেঙে অচেনা সব মুখ পেরিয়ে যেতে যেতে অতঃপর পৌঁছলাম 3rd ফ্লোরে। রাহিত ভাইয়ের থেকে জানা গেল, নিবিড় ভাইয়ের রেস্টের জন্য লেফট কর্নারের রুমটা বরাদ্দ করা ছিল। সেই হিসেবে বর্তমানে লেফট কর্নারের রুমটার দরজায় দাঁড়িয়ে আমি। রাহিত ভাই দরজায় একবার নক করল, তবে ভেতর থেকে কোনো সাড়া শব্দ ভেসে এলো না। দ্বিতীয়বার নক করতে যাওয়ার মুহূর্তে রাহিত ভাইয়ের ফোনে টুংটাং শব্দে মেসেজ এলো। সম্ভবত মেসেজটা নিবিড় ভাইই পাঠিয়েছেন। এবং হলো তাই। রাহিত ভাই মেসেজটা পড়েই ব্যস্ত গলায় বলে উঠল, আবনন্যা ভাই চেঞ্জ করছে। যেই স্যুটটা পরে এসেছে তাতে নাকি জুস পড়ে গেছে। তুমি একটু দাঁড়াও, আমি ভাইয়ের টাইটা ভুলে গাড়িতেই ফেলে এসেছি। ওটা নিয়ে এক্ষুনি আসছি। একরাশ অস্বস্তি নিয়ে মাথা কাত করলাম আমি। রাহিত ভাই মুহূর্তেই হাওয়া হল। যেন এই মুহূর্তে টাই আনতে নয়, অলিম্পিকে জেতবার জন্য দৌড়চ্ছে সে। আমি ছোট্ট করে শ্বাস ফেললাম। আশেপাশে একবার চোখ বুলিয়ে নিলাম। এই দিকে তুলনামূলক মানুষজন নেই বললেই চলে। নিবিড় ভাই নাকি নিজের অবস্থানরত রুমের আশেপাশে ক্রাউড পছন্দ করেন না। হয়তো সেই জন্যই এত ব্যবস্থা। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাওটা ভাবছিলাম, হঠাৎ কালো হুডি পরিহিত দুটো লোক ঠিক আমার দিক বরাবরই এগিয়ে আসতে লাগল। ব্যাপারটা বুঝলাম না, উনারা কি নিবিড় ভাইকে ডাকতে আসছেন? কিন্তু এমন অদ্ভুত পোশাক কেন? সামান্য চোখ দেখবারও তো পথ খোলা রাখেননি। লোকগুলো যতই কাছে পৌঁছতে লাগল আমার সন্দেহ হয়ে চলল ততই তীব্রতর। নাহেদের মতলব ভালো নয়, হাবভাব দেখে যা বুঝলাম তাতে কোনো না কোনো উদ্দেশ্যে আমাকেই টার্গেট করেছে ওরা। আমি শুকনো ঢোক গিলে পাশ কাটিয়ে যাওয়ার জন্য ধাপ ফেলার মুহূর্তেই দুজনের মাঝে একটা লোক আমার মুখ চেপে ধরল। অপরজন চাবি দিয়ে নিবিড় ভাইয়ের ঘরের দরজা খুলে এক কথায় বিদ্যুৎ গতিতে ধাক্কা মেরে ভেতরে ফেলল আমায়। আমি আশ্চর্যের চরম সীমায় পৌঁছে চেঁচিয়ে উঠতেই মুখের ওপর দরজা বন্ধ হল। আরে কে আপনারা? আমায় ঘরের ভেতরে এভাবে ডাকাতের মতো ঢোকালেন কেন? কাইল্লা ডাকাতেরা, দরজা খোল। তারপর চেঁচাতে চেঁচাতে দরজায় লাগাতার 10-12 বার ধাক্কালাম। দুর্ভাগ্যবশত এবারেও লাভ হল না। আমি হতাশ হয়ে হাল ছেড়ে দিলাম শেষমেশ। এই লোকগুলো আর যাই হোক কোনো ভালো উদ্দেশ্য নিয়ে মোটেই আমায় ঘরে ঢোকায়নি। কিন্তু নিবিড় ভাইয়ার ঘরে আমায় ঢুকিয়ে ওদের কি লাভ? আমি তো এমনিতেই উনার সাথে দেখা করতে এসেছিলাম।
অদ্ভুত ব্যাপারখানা আমায় ভাবালো প্রচুর, কিন্তু উত্তরের ঘটটা উল্টেপাল্টে খুঁজেও হাওয়া ছাড়া কিচ্ছুটি পেলাম না। বুক চিরে এক তীক্ষ্ণ দীর্ঘশ্বাস ফেললাম আমি। ভাবনা ছেড়ে উল্টো দিকে ফিরতেই পৃথিবীর সপ্তম আশ্চর্যের সাথে পরিচিত হতে হলো আমায়। বেডের ওপর অর্ধনগ্ন অবস্থায় শুয়ে আছেন নিবিড় ভাই। যা দেখেই আচমকা চেঁচিয়ে উঠলাম আমি, একই নিবিড় ভাইয়া। নিবিড় ভাই উত্তর তো দিলেনই না, বরং আমার মাথায় পুরে দিলেন আরও এক ডালা দুশ্চিন্তা। নিবিড় ভাইয়ের হুঁশ নেই, অজ্ঞান হয়ে রয়েছেন উনি। ব্যাপারখানা বুঝে আসার প্রায় সাথে সাথেই ছুট লাগালাম আমি। নিবিড় ভাইয়ার হাত চেপে ধরে ঝাঁকাতে শুরু করলাম। নিবিড় ভাই, এই নিবিড় ভাই, কি হয়েছে আপনার? নিবিড় ভাই, উঠুন। নিবিড় ভাইয়া এবারও উঠলেন না। উনাকে এমন অচেতন অবস্থায় আবিষ্কার করে জানি না কেন অদ্ভুত এক ভয় কেঁপে উঠল বুক। চোখের কোণে যে কখন এসে নোনাজল জমাট বাঁধল তার টেরই পেলাম না। ঝুঁকে থাকার দরুন নোনা জলগুলো যখন টপটপ করে নিবিড় ভাইয়ের উন্মুক্ত ফর্সা বুকটায় পতিত হল তখনই হুঁশ এলো আমার। না, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। দ্রুত উনার জ্ঞান ফেরাতে হবে আমায়। আমি দৌড়ে ওয়াশরুমে গিয়ে মগ ভর্তি জল নিয়ে এলাম। নিবিড় ভাইয়ার পাশে বসে কাপা কাপা হাত দুটোই জলে ডোবালাম। নিবিড় ভাইয়া, এভাবে অচেতন হয়ে থাকবেন না প্লিজ। উঠুন। ফোপাতে ফোপাতে নিবিড় ভাইয়াকে ডাকছিলাম আমি। পাশাপাশি উনার চোখে পানির ছিটা দিচ্ছিলাম। দুবার পানির ছিটা দেবার পর নিবিড় ভাইয়ার চোখ দুটো হালকা কেঁপে উঠল। আমি যেন মাটিচাপা দেওয়া প্রাণটা পুনরায় ফিরে পেলাম। অশ্রুতে ভেজা চোখ দুটো আসার দিশা পেয়ে চিকচিক করে উঠল, সেই সাথে ঠোঁটে ফুটে উঠল প্রাপ্তির হাসি। নিবিড় ভাই, আপনি ঠিক আছেন? নিবিড় ভাইয়ার কপালে ভাঁজের সৃষ্টি হল। ডান হাত দিয়ে মাথার পেছনে চেপে ধরে মৃদুস্বরে আর্তনাদ করে উঠলেন উনি। আহোহোহ! বুঝতে বাকি রইল না, মাথায় আঘাত করেই উনাকে অজ্ঞান করেছিল কেউ। আমি নিবিড় ভাইয়ার বাহু চেপে ধরে উঠে বসতে সাহায্য করলাম। নিবিড় ভাইয়া চোখ বুজে রেখেই কোনোরকমে হেলান দিয়ে বসলেন। পিটপিট করে চোখ দুটো খুলে অস্পষ্ট আমিকে 2 মিনিটের মতো সময় নিয়ে দেখলেন। হয়তো চোখে ঝাপসা দেখছেন, আমায় স্পষ্টরূপে দেখতে বড্ড বেগ পেতে হল উনার। যখন আমায় স্পষ্টরূপে আবিষ্কার করতে সক্ষম হলেন তখনই অস্ফুট স্বরে নাম ধরে ডাকলেন, অনন্যা। তুমি? হাতের উল্টো পিঠ দিয়ে চোখে জমা জলগুলো মুছে নিলাম আমি। বিনিময়ে মাথা ঝাঁকিয়ে বললাম, হ্যাঁ, আমি। এবং প্রায় সাথে সাথেই দরজায় প্রকাণ্ড এক শব্দের সৃষ্টি হল। নিবিড় ভাইয়া আমি দুজনেই চমকে উঠে সেদিক পানে তাকালাম। মুহূর্তেই হাতে মাইক্রোফোন, ক্যামেরা, ফ্ল্যাশলাইট সহ হুড়মুড়িয়ে কয়েকজন রিপোর্টার প্রবেশ করল ঘরে। সাথে আরও কয়েকজন গেস্ট, এবং সর্বশেষে দেখা মিলল রাহিত ভাইয়ের। চেহারায় ভয়ানক রকমের আতঙ্কের ছাপ তার। সে নিজেও যে হতবাক তার বলতে বাকি রাখে না। রিপোর্টারেরা আসা মাত্রই ক্লিক শব্দে রিল ভরতে শুরু করল। এক একজনের বিস্মিত মুখ এবং অবাক কণ্ঠের আর্তনাদ আমার কানে অনেকটা ভোমরার আওয়াজের মতো ভীষণ অসহ্যকর ঠেকল। নিবিড় ভাই কোনোরকমে পরিস্থিতি বুঝে উঠার চেষ্টা চালালেন। কতটুকু সফল হলেন জানা নেই, তার মাঝেই প্রশ্নের ছড়াছড়ি শুরু হল। ও মাই গড!
এইসব কি দেখছি আমরা, স্যার? আপনি একটা মেয়ের সাথে এভাবে? এই ভালো করে দেখতো, এই মেয়েটা সেদিনের নিবিড় স্যারের ড্যান্স পার্টনারটা না? জি ম্যাম, এই মেয়ে তো সেই মেয়েটাই। ও নো, আম জাস্ট স্পিচলেস। আমার কান দিয়ে যেন ধোঁয়া বের হতে শুরু করল। সাথে ঝিমঝিম করতে শুরু করলো মাথা। এত এত আলোর মাঝে ঝাপসা হয়ে আসতে লাগল দৃষ্টি। নিবিড় ভাই আমায় বসে থাকতে ইশারা করেই টলমলে পায়ে দাঁড়ালেন। ফ্লোরে পড়ে থাকা শার্টটা গায়ে জড়িয়ে নিলেন। অদ্ভুত, যেখানে মাথা গরম করে দু চারটে কথা শুনিয়ে দেওয়া বা পরিস্থিতির সামাল দেবার জন্য সত্যটা এক্সপ্লেইন করার কথা, সেখানে বেশ স্বাভাবিক গলাতেই বললেন। এভাবে কারো পার্সোনাল রুমে ঢোকা কোনো ধরনের ভদ্রতা মিস্টার ফয়সাল? আপনি আমায় পার্সোনাল বিষয়গুলো দেখতেই কি ইনভাইট করেছিলেন? ইভেন্টের হোস্ট মিস্টার ফয়সাল আহমেদ থতমত খেয়ে গেলেন। আমতা আমতা করে বলতে লাগলেন, আপনা না মিস্টার সাদমান, তা হতে যাবে কেন? কিন্তু এসব থাক, আর কিছু বলতে হবে না। এমন লো কোয়ালিটির প্রাইভেসি দিলে দুদিনেই ব্যবসায় লালবাতি জ্বলে উঠে যাবে। সো সাবধান। আর এই আপনারা মিনিমাম ভদ্রতা জানেন না? একটা কাপলের মাঝে কি হয় না হয় তা তো জেনারেল নলেজ। এভাবে গ্যাদারিং ক্রিয়েট করে দেখার তো কোনো মানে হয় না। রিপোর্টারেরা আকাশ থেকে ঠিক কতবার মাটিতে পড়েছে বা মাটি থেকে ঠিক কতবার পাতালে পৌঁছেছে তার হিসেব আর যাই হোক আমার কাছে নেই। মূলত আমিও তাদের পর্যায়েরই একজন ভুক্তভোগী, বা হয়তো তারও অধিক। আমার মাথা ভনভন করার মুহূর্তে রিপোর্টারদের মাঝে একজন রিপোর্টার অবশেষে সাহস করে জিজ্ঞেস করেই উঠল, কিন্তু স্যার, আপনারা কাপল হলেন কবে থেকে? আই মিন, উনি আপনার পার্টনার কিভাবে? আজ থেকে, এখন থেকে ও আমার ওয়াইফ, এই কথাটা নিজেদের মেমোরিতে সেট করে রাখুন। তাও না পারলে খাতায় নোট করে রাখুন। আমি একজন সেলিব্রিটি হতে পারি, বাট ফার্স্টলি আমি একজন মানুষ। আমি এলিয়েন নই যে আমার পার্টনার থাকা আহামরি কোনো সংবাদ হতে যাবে। নিজেদের মাঝে একান্তে কিছু টাইম স্পেন্ড করার সময়ও আজকাল আপনারা ইন্টারফেয়ার করতে চলে আসছেন। বলি, নিউজ কাউন্টার কি শূন্য হয়ে গিয়েছে? রিপোর্টার মাথাটা ডানে বামে নাড়ালেন। জীবনে এই প্রথম কোনো রিপোর্টের খোঁজে এসে বোধহয় এতটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকে। নিবিড় ভাই বেশ স্বাভাবিক ভঙ্গিতেই আমার দিকে ফিরে এলেন। ইশারায় চুপ থাকতে বলে আমায় চোখের পলকে শূন্যে তুলে নিলেন। আমায় কোলে নিয়েই সকলের দিকে ফিরে হোস্টের উদ্দেশ্যে বললেন, আম সরি মিস্টার ফয়সাল, সাদমান শাহরিয়ার নিবিড় এমন লোকোয়ালিটির ইভেন্টে এটেন্ড করে না। তারপর রাহিত ভাইয়াকে চোখের ইশারায় গাড়ি বের করতে বললেন নিবিড় ভাইয়া। আমার স্তব্ধ, আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছা মুখখানাকে সম্পূর্ণ অবজ্ঞা করে বাকিদের উদ্দেশ্যে বললেন, একজন হাজবেন্ড কিভাবে তার ওয়াইফকে কোলে তুলে নিয়ে যায়, তাও যদি কখনো দেখে না থাকেন তবে ক্যামেরা অফ না করে এভাবেই হা করে দেখতে পারেন। আর আপনারা দরজার সামনে থেকে সরে দাঁড়ান, আম লিভিং। এক্সকিউজ মি। অন্ধকার সেই গোডাউনটায় হঠাৎ করেই এক প্রকাণ্ড আওয়াজ হল। কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এই আওয়াজের তীব্রতা দ্বারা বোঝে ওঠা অসম্ভব, প্রায় যে সেই আওয়াজ কেবল কারো গালে থাপ্পড় পড়বার আওয়াজ। এতটাই জোরে আঘাতটা করা হয়েছে মিজানকে। মিজান হেহেদি জানে তারা অপরাধ করেছে, এরকম দুই চারটে চর আরামে গিলে নেওয়ার পূর্ব প্রস্তুতিই নিয়ে রেখেছিল তারা। তবে চোরটার ভয়াবহতা যে এতখানি হবে তার আন্দাজ ছিল না মেহেদির।
ভাইয়ের গালে লেগে যাওয়া 5 আঙুলের ছাপ দেখেই চোখমুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে তার। মিজানের কাছে বর্তমানে তার গালের জ্বালাটা ঠিক যন্ত্রণা দিচ্ছে না, বরং যন্ত্রণাদায়ক যা ঠেকেছে তা হল জারার ক্ষোভে মাখা তীব্র চিৎকার। মিজান হেহেদি সহ আরও 2 জন লোক যারা এই প্ল্যানের অংশীদার ছিল তারাও ভয় কুঁকড়ে রয়েছে। দোষ যদিও তাদের খুব একটা ছিল না, তবু গাল ফেটে যাওয়ার আশঙ্কায় কালো রয়েছে তাদের মুখও। যারা দুহাতে কপালে চেপে ধরে রাগটা কন্ট্রোল করবার চেষ্টা চালাল। তবে টিভিতে বাজতে থাকা নিউজের হেডলাইন একটি মেয়েকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে জনসম্মুখে কোলে তুলে নিলেন বলেন বিখ্যাত হিপহপ স্টার সাদমান শাহরিয়ার নিবিড়। এটুকু কানে পৌঁছানো মাত্রই মেহেদীর গালেও সজোরে চড় মেরে বসল সে। চিৎকার ছেড়ে বলল, ইউ ব্লাডি বিচ! টাকা দিয়ে তোদের পুষে কি লাভ করেছি বলতে পারিস? এই সামান্য একটা কাজও তোদের দ্বারা হলো না? মেহেদী গালে হাত রেখে মাথা নিচু করে রইল। মিনমিন করে বলল, ম্যাম, আপনিই তো বলেছিলেন লাল রঙের ড্রেস পরে। এটুকু বলার প্রায় সাথে সাথেই তার অপর গালেও থাপ্পড় পড়ল। তার তীব্রতা পূর্বের চোরটার তুলনায় দ্বিগুণ ঠেকল মেহেদীর কাছে। জারার তীক্ষ্ণ ধমক, একে তো ভুল করেছিস, তার ওপরে মুখে মুখে কথা। আরে রেড কালার ড্রেস পরা হলেই সেটা আমি হয়ে গেলাম? ডাফার! ইভেন্টে আরও কতজন রেড কস্টিউমে ছিল, তার মানে কি যে কাউকে নিবিড়ের ঘরে ঢুকিয়ে দিবি? মেহেদী কাপা কাপা গলায় কোনোরকমে বলল, সরি ম্যাম, সরি মাই ফুট। উচ্চস্বরে কথাটা বলেই পাশে রাখা চেয়ারটায় লাথি মেরে বসল যারা। তারপর বাকি 2 জন কালো পোশাক পরিহিত লোকেদের দিকে তেড়ে গেল। রক্তচক্ষু নিয়ে নাফিমের কলার চেপে ধরে বলে উঠল, ওরা না হয় আমাকে চেনে না, তাই বলে তোরাও কি আমার চেহারা ভুলে গেছিলি? এতদিন যাবৎ তোদের খাইয়ে তার এই প্রতিদান দিলি? নাফিম ভয়ে চোখমুখ খিচে জবাব দিল, আসলে ম্যাম, আমরা এ ধরনের কাজ আগে তো করি নাই। মিজান হেহেদি এগুলো ব্যাপারে অনেক দক্ষ দেখেই ওদের পাঠাইছিলাম। কিন্তু কিভাবে যেন আপনার আগেই ওই মেয়েটা স্যারের রুমের সামনে চলে যায়, আর ওই বীজটাকে আমি ভেবে রুমে ঢুকিয়ে দেয়, তাই তো? তা তোরা কোথায় গিয়ে গাঁজা খাচ্ছিলি? তোদের বলিনি সবদিকে নজর রাখতে? বিয়ারের বোতল দেখে মাথা ঠিক থাকে না, তাই না? নাফিমের পুরো শরীর এবার থরথর করে কাঁপতে শুরু করল। এই শীতের মৌসুমেও ঝোড়ো ঝোড়ো করে ছুটতে শুরু করল ঘাম। খুব বেশি না ভেবে শুধুমাত্র গা বাঁচাতে বলে বসল, আমার কোনো দোষ নাই ম্যাম, ওই জামিলি আমাকে ছাইপাশ খাইতে জোর করে টেনে নিয়ে গেছে। নাফিমের পুরো কথা শেষ না হতেই পাশে থাকা জামিল চেঁচিয়ে উঠল, এই কি উল্টোপাল্টা কথা বলতেছিস ম্যামকে? আমি তোকে বলছিলাম। আরে তুই তো আমারে নিয়ে যেতে যেতে আগ বাড়ায় বললি ওরা সব সামলায় নিবে। এখন সুযোগ বুঝে আমার ওপর দোষ চাপাচ্ছিস? শালা বেঈমান! এই নিয়েই শুরু জামিল এবং নাফিমের মাঝে কথা কাটাকাটির। একে অপরকে দোষী সাব্যস্ত করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে কতই না প্রচেষ্টা এক একজনের। যারা মূর্তির মতো দাঁড়িয়ে থেকে ওদের তর্কবিতর্ক পর্যবেক্ষণ করল কিছুক্ষণ। তারপর নিজের বাবার নম্বরে ডায়াল করে ফোনটা কানে ধরল। হ্যালো, যারা কোথায় তুমি প্রিন্সেস? আমি যেখানেই থাকি। রাইট নাও, দ্যাটস নান অফ ইউর বিজনেস ড্যাড। আমি তোমায় যা বলছি শোনো। নাফিম, জামিল, মিজান আর মেহেদি এদের নাম লিস্ট থেকে কেটে দাও, গার্ডসের জব থেকে বাদ দিয়ে দাও,
তাও এক্ষুনি। আমার কোনো গার্ডস প্রয়োজন নেই। ইজ ইট ক্লিয়ার? কিন্তু যারা, তুমি। আর কোনো কিন্তু নয়। আম ডান। রাখছি। যারা ফোন রেখে তার চারজন গার্ডসের অসহায় মুখগুলোর দিকে তাকালো। তাতে স্পষ্ট জব হারানোর দুঃখের বহিঃপ্রকাশ ঘটছে, তবে তার দরুন যারার মনে কিঞ্চিত পরিমাণও সহানুভূতির সৃষ্টি হল না। বরং পূর্বের তুলনায় রাগের মাত্রা বেড়েই চলল। এক একটাকে ধরে খুন করার মতো ভয়ঙ্কর সব বাসনাও জাগ্রত হতে লাগল। নিবিড় ভাই, আপনি কি পাগল হয়ে গেছেন? কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? গাড়ি থামাতে বলুন প্লিজ। আমার আকুতিভরা কণ্ঠে কিঞ্চিত ঘাড় ঘুরাল রাহিত ভাই। তবে 1 সেকেন্ডের বেশি তাকিয়ে থাকতে পারল না। নিবিড় ভাইয়ের গম্ভীর চোখের ভয়ঙ্কর ইশারায় শুকনো ঢোক গিলে ড্রাইভিংয়ে মন দিল আবারও। নিবিড় ভাইয়াকে এতবার এত প্রশ্ন করার পরও এখন পর্যন্ত রয়েছেন নিশ্চুপ। যেন উনি এবং রাহিত ভাই ব্যতীত তৃতীয়জন শুধু এই গাড়ি কেন পুরো পৃথিবী জুড়ে কোথাও নেই। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়া অবস্থা। এসেছিলাম ভাইয়া আর নিত্য আপুর প্রবলেম সলভ করতে, সেখানে নিজেই বিশ্রীভাবে ফেঁসে গিয়েছি। এতক্ষণে নিশ্চয় পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে গেছি। আল্লাহ জানে আগামীতে কপাল ভাঙার জন্য ঠিক কয় নম্বর বাসটা অপেক্ষা করছে। আমি সবশেষে উপায় না পেয়ে চলতি গাড়িরই দরজা খুলতে উদ্যত হলাম। নিবিড় ভাইয়া এতক্ষণ বেশ ভাবলেশহীন ছিলেন। আমায় গণ্ডগোল পাকাতে আবিষ্কার করে তৎক্ষণাৎ হাত চেপে ধরলেন। এক ঝটকায় সিটের মাঝ বরাবর নিয়ে এসে বললেন, এই মেয়ে, চুপচাপ থাকা যায় না? কি করতে চাইছটা কি? চলতি গাড়ি থেকে লাফ মেরে পালাতে পারবে ভেবেছ? আহা, এখনই যে গাড়িতে আছো, লাফ মারলে শুধু গাড়ি থেকে ফুটপাতে নয়, ফুটপাত থেকে সোজা উপরে চলে যাবে। তাই ভালোয় ভালোয় বলছি, চুপচাপ মুখে আঙুল চেপে ধরে বসে থাকো। এ কথা বলেই আমার ডান হাতের আঙুল নিজের মুখের ওপরই চেপে ধরলেন উনি। রাহিত ভাইয়ের উদ্দেশ্যে বললেন, রাহিত, আমার সেকেন্ড হ্যান্ডসেটটা দে তো। রাহিত ভাই স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতেই জবাব দিলেন, কিন্তু ভাই, তোমার আইফোনটা? যাদের কারসাজি তারাই সরিয়েছে। এই সিম্পল কথাটা বুঝতে পারিসনি এখনো? রাহিত ভাই তুমুল বেগে মাথা ঝাঁকিয়ে সম্মতি জানাল। এমন ভাবটা নিল যেন এই বিষয়টা প্রথমেই আন্দাজ করতে পেরেছিল, ব্যাস 100% শিওরিটি ছিল না। রাহিত ভাই ডান হাতে স্টিয়ারিং সামলে বা হাত বাড়িয়ে ফোনটা নিয়ে পেছনে এগিয়ে দিল। নিবিড় ভাইয়া চট করেই ফোনটা নিয়ে অত্যন্ত ব্যস্ত ভঙ্গিমায় খোঁজাখুঁজি শুরু করলেন কিছু একটা। তারপর কারো নম্বরে হয়তো ডায়াল করে ফোনটা কানে ধরলেন। হ্যালো, মামনি? আরে বাবুই যে, কেমন আছিস তুই? কেমন আছি সেটা ফ্যাক্ট নয়, তুমি আমায় কেমন রাখবে সেটাই ফ্যাক্ট মামনি। আমি কেমন রাখবো মানে কি বাবুই? মামনি, আমি তো তোমার ছেলের মতো, তাই না? নিবিড়ের মুখ থেকে এমন একটা প্রশ্ন কানে পৌঁছানোয় খানিকটা ভরকে গেলেন অনামিকা। বিস্ময় চাপিয়ে রেখে কোনোরকমে জবাব দিলেন, আবো হ্যাঁ তো বাবুই। কিন্তু হঠাৎ এমন প্রশ্ন? গুড, তবে কি আমায় তোমার ছেলের স্থানটা পার্মানেন্ট করার জন্য মেয়ের জামাই বানাতে কোনো অসুবিধা আছে? অনামিকা আশ্চর্যের চরম সীমায় পৌঁছে জবাব দিলেন, বাবুই, কি বলছিস এসব? তুই কি আমার সাথে মজা করছিস?
আম নট কিডিং মামনি। আশেপাশে আঙ্কেল থাকলে ফোনটা উনাকে দাও। অনামিকা হতবাক ভঙ্গিতে স্বামীকে ডাকলেন। ওগো, অগ্নির আব্বু কোথায় তুমি? তাড়াতাড়ি আসো। এই দেখো নিবিড় কি বলছে। অনামিকার ডাকে সোফা ছেড়ে হুড়মুড়িয়ে দৌড়ে এলেন মিস্টার আহমেদ। স্ত্রীর হাত থেকে ফোনটা কানে নিয়ে জিজ্ঞেস করলেন, হ্যালো, নিবিড় কি হয়েছে বাবা? আঙ্কেল, আমি জামাই হিসেবে কেমন বলতে পারেন? এবার ভ্যাবাচ্যাকা খাওয়ার পালা এলো মিস্টার আহমেদের। স্ত্রীর বিস্ময়মাখা মুখের দিকে একবার তাকিয়ে কপালের ঘাম মুছলেন তিনি। বিনিময়ে হেসে জবাব দিলেন, এটা আবার নতুন করে বলতে হয়? আরে তুমি যে পরিবারের জামাই হবে সেই পরিবারের কপাল তো নিঃসন্দেহে সোনায় সোহাগা। তবে আপনাদের কপালটাকে সোনায় সোহাগা বানাতে কি কোনো আপত্তি আছে আঙ্কেল? মিস্টার আহমেদ এবার ফুটবলের ন্যায় গোলগাল চোখ করে স্ত্রীর পানে তাকালেন। অনামিকা ইশারায় বললেন ফোনটা লাউড স্পিকারে দিতে। মিস্টার আহমেদ স্ত্রীর কথা মতো খানিকটা ইতস্তত বোধ নিয়েই ফোনটা লাউডে দিলেন। ভাঙা ভাঙা গলায় বললেন, নিবিড় বাবা, তুমি এসব কি বলছ? আমরা তো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, তবে আরেকটু সহজ করে বলছি। আপনাকে আঙ্কেল থেকে বাপি ডাকার অধিকার আমায় দেবেন? মিস্টার আহমেদ উত্তর দেওয়ার মতো বিশেষ কোনো শব্দ খুঁজে পেলেন না। নিজের সমস্ত জ্ঞানের ভাণ্ডার ঘেটে ঘুটেও বিনিময়ে কোনো জবাব মেলাতে পারলেন না। সবকিছু কেমন যেন এলোমেলো এবং অদ্ভুত ঠেকতে লাগল মিস্টার আহমেদের। অনামিকার অবস্থাও স্বাভাবিক নয়। সাদমান শাহরিয়ার নিবিড়ের মতো এতবড় মাপের একজন আর্টিস্ট যদিও নিজের ছেলের বন্ধু, তাই বলে সেই অবস্থান থেকে এখন কিনা মেয়ের জামাই হতে চাচ্ছে, ব্যাপারটা ঠিক হজম করবার মতো নয়। অগ্নি, রুশো, নিত্য তিনজনই দোতলায় ছিল এতক্ষণ। মায়ের বাবার নাম করে দেওয়া চিৎকারে বিচলিত হয়ে নেমে পড়ল তারাও। অগ্নি চট করে এসে জিজ্ঞেস করল প্রথম, আব্বু, কে ফোন করেছে? আম্মু এভাবে চেঁচাল কেন? মিস্টার আহমেদ ছেলের দিকে ফোন বাড়িয়ে দিলেন। থমথমে গলায় বললেন, বাবা, দেখো না নিবিড় কিসব বলছে। ও নাকি এ বাড়ির জামাই হতে চায়? আমরা তো কিছুই বুঝতে পারছি না। হোয়াট? জামাই? হি মাস্ট বি জোকিং। দেখি ফোনটা দাও। অগ্নি বাবার কথাটা সম্পূর্ণ অবিশ্বাস করে ফোন কানে ধরল। ধমকের সুরে বলল, ওই ব্যাটা, কি সব আবোলতাবোল বক্তাছস? আমার ভোলা ভালা বাপমার সাথে মজা করস কিল্লাই? আমি কোনো মজা করছি না, আম সিরিয়াস। শোন, আমি তোকে আজ একটা ভালো প্রপোজাল দিচ্ছি। এতদিন, এত বছর আমি শালা শব্দটা গালি হিসেবে ইউজ করেছি, বাট আজ থেকে এই শালা শব্দটা সম্পর্কের আওতায় পার্মানেন্ট করতে যাচ্ছি। এতে তোর কি কোনো আপত্তি আছে? ফোনটা লাউড স্পিকারে থাকায় ঘরময় এক ছোটখাটো বিস্ফোরণের সৃষ্টি হল। অগ্নির মনে হল সে কানে হয়তো ভুল শুনেছে। তবে নিত্য মাঝ থেকে দুহাতে মুখ চেপে ধরে বিস্ময় লুকাল। একমাত্র সেই যে কিনা বিস্মিত হবার পাশাপাশি মাত্রাতিরিক্ত রকমের খুশি হয়েছে কথাটা শুনে। রুশোর মাথায় হাত, সোফায় ধপ করে বসে পড়ে আনমনেই বলে উঠল সে, হো গেয়া ঘোটালা। নিবিড় ব্রত অগ্নি ব্রোকো বানা লিয়া আসলি শালা, আন্দার সে মেরা ছুটকি কিধার চালা। ও মাই হাইলা, উলালা উলালা। অগ্নি নিজের বিস্ময় সামলে নিয়ে ঝাঝালো কণ্ঠে বলল,
ধুরো ব্যাডা, সকাল সকাল ফাইজলামির জায়গা পাস নাই? অগ্নি তুই জানিস, নিবিড় দুবারের বেশি ফান করে না। তোর বোন আমার সাথে আছে। উই আর গোয়িং টু গেট ম্যারিড। আই হোপ। আমার মুখ থেকে আজীবন শালা ডাকটা শুনতে তোর কোনো আপত্তি থাকার কথা নয়, তাই না শালাবাবু? অগ্নি চোখমুখ কুঁচকে বিকট এক শব্দে বলে উঠল, শালাবাবু। হ্যাঁ শালাবাবু, আমি আজ থেকে আপনার দুলাবাবু সরি আই মিন দুলাভাই, আর তুই আমার শালাবাবু। দুলাভাই? হায় হায় কি কস এগুলা? ওই ওই, কই যাইতাছিস? আয়ু কোথায়? তোরা বিয়ে করতে যাচ্ছিস? বোন রাজি? আবি ওই। অগ্নির একনাগারে ছোড়া প্রশ্নের বিপরীতে টুটুটু শব্দে ফোনের লাইন কেটে গেল। অগ্নি হতাশ হয়ে কান থেকে ফোন নামিয়ে নিল, তারপর পুরো বাড়িময় নিস্তব্ধতা ছেয়ে গেল। সকলের মুখের হাবভাব বিচিত্র, কোথায় থেকে কিভাবে কি হয়ে গেল তা বুঝে উঠতে অনেক বেশি বেগ পেতে হচ্ছে সবার। রুশোর মতো চটপটে স্বভাবের ছেলেটার মুখও যখন দুশ্চিন্তায় থমথমে, তখন আনন্দে লাফ মারতে দেখা গেল একটি মাত্র প্রাণকে। নিত্য নিজের বুকে চাপা কষ্টগুলো যেন মুহূর্তেই ভুলে গিয়েছে। তার এতদিনের স্বাদ পূরণ হতে চলেছে যে। নিত্যর এই অস্বাভাবিক লাফিয়ে ওঠা সকলের চোখের আরও একফালি বিস্ময়ের সৃষ্টি করল। সকলের গম্ভীর চোখজোড়া সূক্ষ্ম হয়ে আসতেই নিত্য হাসিমুখে তালা লাগিয়ে সিরিয়াস ভঙ্গি ধরবার চেষ্টা চালাল। জিহ্ব দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বোকা হেসে বলল, হে হে, সরি। আমি ভুলে গিয়েছিলাম, আমারও তো হতবাক হওয়া উচিত। হাত পা ছোটাছুটি করতে করতে শক্তিহীন আমি মাত্র ছাড়া পেলাম নিবিড় ভাইয়ের হাত থেকে। মানুষটার শক্তপোক্ত শরীরের সাথে পেরে ওঠা আমার মতো চিকনমাঝারি মানুষের পক্ষে অসম্ভব প্রায়। হলোও তাই। এতক্ষণ যাবৎ বজ্জাত বিলাইটা আমার পরিবারের মানুষগুলোর সাথে কথা বলছিল, অথচ আমায় কথা বলার বিন্দুমাত্র সুযোগ তো দেননি, বরং কোনো আওয়াজ যাতে করতে না পারি তার ব্যবস্থা স্বরূপ মুখ চেপে ধরে রেখেছিলেন আমার। আমি জোরে জোরে শ্বাস টানতে টানতে চেঁচিয়ে উঠলাম এবার। আপনি এমনটা কেন করলেন? উনার ভাবলেশহীন জবাব। কেমনটা করলাম? কেমনটা করলেন মানে? আপনি আমার ফ্যামিলিকে ভুলভাল কথাবার্তা বলে কনফিউজড করে আমার মুখ চেপে রেখেছিলেন কেন? আমি মোটেও তোমার ফ্যামিলিকে কনফিউজড করছিলাম না। কয়েক ঘন্টা বাদে যেখানে তা আমার ফ্যামিলিতে পরিণত হবে সেখানে ভুলভাল কথাবার্তা বলার কোনো প্রশ্নই আসে না। আমার বিস্ময়মাখা চোখ দুটো জ্বলে উঠল এবার। মানে কি? কি বলছেন উনি এসব? উনি কি আমায় সত্যিই বিয়ে করতে নিয়ে যাচ্ছেন? আমি হতবিহ্বল গলায় রাহিত ভাইয়ের উদ্দেশ্যে বললাম। রাহিত ভাই, এক্ষুনি গাড়ি থামান। আমি নেমে যাব। রাহিত ভাই ভয়ার্ত চোখে গ্লাসে তাকাল। তাতে স্পষ্ট নিবিড় ভাইয়ের প্রতি ভয়ের প্রতিচ্ছবি দেখতে পেলাম আমি। রাহিত ভাই, আপনি গাড়ি থামাবেন নাকি আমি গাড়ি থেকে লাফ দিব? রাহিত ভাই চমকে উঠে ব্রেকে পা দিতে ধরেছিল মাত্র, তবে ব্রেকে পুরোপুরি পা ফেলার পূর্বেই নিবিড় ভাই শান্ত গলায় বলে উঠলেন, তোর কলিজা দিন দিন বেড়ে যাচ্ছে নাকি রাহিত? রাহিত ভাই শুকনো ঢোক গিলে বলল, ছি ছি ভাই, কি বলো? আমার কলিজা বড় হতে যাবে কেন? আগের মতোই আছে, একদম ছোট্ট। তাহলে আমার পারমিশন ছাড়া ব্রেক চাপতে যাচ্ছিলি যে? না মানে ভাই, অনন্যা যে লাফ দিতে চাচ্ছিল তাই।
ওকে নিয়ে তোর ভাবতে হবে না রাহিত। ও আমার রেসপন্সিবিলিটি, ওকে নিয়ে ভাবার জন্য আমি আছি। আজ থেকে ওকে নাম ধরে নয়, ভাবি বলে ডাকবি। কিন্তু ভাই, তুমি কি সত্যিই ওকে আজ বিয়ে করবে? নিবিড় ভাই আর চোখে এক পলক আমার ফুঁসে উঠা মুখের দিকে তাকালেন। তারপর সিটে গা এলিয়ে দিয়ে রিল্যাক্স মুডে বললেন, বিয়ের বয়স তো হয়েই গেছে। শুভ কাজে দেরি না করাই উত্তম। কিন্তু ভাই। রাহিত ভাইকে পুরো কথাটা বলতে না দিয়েই ধমকে উঠলেন নিবিড় ভাই। আর একটা কথা বললে তোর নাক কিন্তু নাকের জায়গায় থাকবে না রাহিত। তারপর তোর গোপন প্রেমিকা নাকবিহীন প্রেমিককে কিভাবে বিয়ে করে তাই দেখব আমি। রাহিত ভাই গোলগাল চোখ করে বাম হাত দিয়ে নাক চেপে ধরল নিজের। যেন নিবিড় ভাইয়ার দেওয়া হুমকিটাই তার নাক উড়িয়ে দিতে যথেষ্ট, এমন আশঙ্কাতেই নিজের নাক চেপে পরখ করে নিল। আমতা আমতা করে বলল, নাউজুবিল্লাহ। ভাই, আমার তো কোনো গার্লফ্রেন্ড নাই। নিবিড় ভাই বাঁকা হাসলেন। ফোন ঘাঁটতে ঘাঁটতে বললেন, বেশ, তবে আজই দিয়াকে বলে দেব তোর কোনো গার্লফ্রেন্ড নেই। তারপর ব্রেকআপ হলে কিন্তু আমায় দোষ দিতে পারবি না। রাহিত ভাই এবার সপ্তম আকাশ থেকে ধপাস করে পড়ল বোধ হয়। সে ভেবেছিল নিবিড় ভাই শুধুমাত্র সন্দেহ পর্যন্তই আটকে আছেন। কিন্তু এদিকে যে তার গার্লফ্রেন্ডের নাম পর্যন্ত নিবিড় ভাইয়ের মুখস্থ তা আবিষ্কার করেই রাহিত ভাইয়ের নাজেহাল অবস্থা হল। কোনোরকমে গলা ঝেড়ে বলল, সরি ভাই, ভুল হয়ে গেছে। এখন বলো কি করতে হবে? গুড, কাজী সাহেবকে আমি মেসেজ করে দিয়েছি। তোর দায়িত্ব সব পেপারস রেডি করা। জি ভাই, জি ভাই। এই জি ভাই মানে কি রাহিত ভাই? উনার মাথা গিয়েছে বলে কি আপনিও তাতে সঙ্গ দেবেন? দেখুন, বিয়ে কোনো ছেলে খেলা নয়। আপনারা আমায় যেখানেই নিয়ে যাচ্ছেন যান, আমি গাড়ি থেকে নামা মাত্রই সোজা নিজের বাসায় চলে যাব। এতক্ষণ যাবৎ চুপ করে থাকলেও ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় চেঁচিয়ে কথাটা বললাম আমি। নিবিড় ভাই আমার পাশে বসা। আমার বলা কথাটার বিনিময়ে বেশ হালকা দৃষ্টিতে তাকালেন উনি। নরম গলায় জিজ্ঞেস করলেন, তোমার এই বিয়েতে আপত্তি থাকার কারণ জানতে পারি? আপত্তি থাকার কারণ? আপনার মতো বজ্জাত মানুষকে বিয়ে করতে চাওয়ার কোনো কারণ থাকতে পারে বলে তো আমার মনে হয় না। এতদিন আপনাকে ভালো জানতাম, আপনি যে এতটা নোংরা মানসিকতার মানুষ তা আজ প্রমাণ পাচ্ছি। আপনাকে বিয়ে তো দূরে থাক, আপনার পাশাপাশি বসতেও বিরক্ত লাগছে আমার। নিবিড় ভাইয়ার শীতল চোখের চাহনি গাঢ় হয়ে হল। ভ্রু যুগল একে অপরের কাছাকাছি এসে রাগের বহিঃপ্রকাশ স্বরূপ কপালে সূক্ষ্ম ভাঁজের সৃষ্টি করল। নিবিড় ভাই আমার ডান হাতটা শক্ত করে চেপে ধরে এক ঝটকায় নিজের কাছে নিয়ে গেলেন। ফোঁস করে শ্বাস ফেলে জোরালো গলায় বলতে লাগলেন, আমার পাশে বসা যাবে না, কিন্তু নিহানের সাথে ঠিকই গা ঘেঁষে বসা যাবে, হেসে হেসে কথা বলা যাবে, একসাথে লাঞ্চ করা যাবে। ও যা বলবে তাই এক বাক্যে করা যাবে। আর আমার পাশে বসতেই বিরক্ত লাগে তোমার? ওই নিহান প্রতি খুব ভালোবাসা উথলে পড়ে তোমার, তাই না? নিবিড় ভাইয়ার উত্তপ্ত শ্বাসের ছোঁয়ায় কেঁপে উঠলাম আমি। চোখমুখ খিচে বন্ধ করে জবাব দিলাম, এসব কি বলছেন আপনি? ভালোবাসা? ছি, উনি আমার ভাইয়ের মতো। আপনি নিহান ভাইয়ার সম্পর্কে এমন বলতে পারেন না।
তাহলে আমায় বিয়ে করতে আপত্তি কোথায়? তোমার ফ্যামিলি যেখানে রাজি সেখানে তুমি না করছো কেন? নাকি নিহান বাদেও আরও কেউ তোমার লাইফে আছে? মেজাজ অসম্ভব রকমের চটে যাওয়া এবার চোখ মেলে তাকালাম আমি। নিবিড় ভাইয়ার তীক্ষ্ণ দৃষ্টিতে নিজের নির্মল দৃষ্টি নিক্ষেপ করে বললাম, শুনুন, আমার জীবনে এমন কেউ নেই, আর না কখনো ছিল। আপনাকে বিয়ে না করার রিজন হিসেবে লাইফে কারো থাকা না থাকা ম্যাটার করে না। নিবিড় ভাইয়া এবার হাতের বাঁধন আলাদা করে আমায় ছেড়ে ছোট্ট করে শ্বাস ফেললেন। সিটে গা এলিয়ে দিয়ে দুচোখ বন্ধ করে শীতল কণ্ঠে বললেন, ভুল করে ফেললে অনন্যা। যদি বলতে তোমার লাইফে কেউ আছে, তবে হয়তো তোমায় বিয়ে করব কি করব না তা নিয়ে একটু হলেও ভেবে দেখতাম। যাই হোক, বেস্ট অফ লাক। নিজেকে বিয়ের জন্য প্রিপেয়ার করে নাও। আ টোটালি ডিফারেন্ট ফিউচার ইজ ওয়েটিং ফর ইউ। চলবে।